রাসেল ভাইপার তো আসলে অনেক আগেই ছিল। এটি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এই অঞ্চলে কিন্তু পাওয়া যায়। তো আমাদের দেশে কিন্তু এটা স্বাধীনতার আগেও এই সাপ ছিল। আমাদের রাজশাহীতে ছিল, খুলনাতে ছিল, চট্টগ্রামে ছিল, এইসব জায়গায় কিন্তু রাসেল ভাইপার ছিল। এরপরে 2002 সালের পর থেকে 18 সাল পর্যন্ত কোথায় কোথায় নতুন হয়েছে এই আমরা ডিস্ট্রিবিউশনগুলো দেখিয়েছি আর কি। রাসেল ভাইপারের ডিস্ট্রিবিউশন গত প্রায় 23 সাল পর্যন্ত দেখতেছি এটা প্রায় 20-22টা অঞ্চলে চলে গেছে। একদম এখান থেকে ধরেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, এদিকে মুন্সিগঞ্জ, চাঁদপুর হয়ে একদম সেই হাতিয়া, পটুয়াখালীতে 2014 সালের রেকর্ডই আছে। পেশেন্ট ঢাকা মেডিকেলে মারা গেছে। অনেকেই বলতেছে এটা ভারত থেকে চলে আসছে। আসলে এটা ভারত থেকে আসে নাই। আমাদের এটা মূলত বরেন্দ্র অঞ্চলের সাপ ছিল। আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরেন্দ্র অঞ্চলে আপনি জানেন যে একসময় এটা খুব ড্রাউট জোন ছিল, একটু জঙ্গল ছিল, সেখানে কিন্তু একটা ফসল করতো। এখন কৃষি আধুনিকরণ করার ফলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিভিন্ন সেচ প্রকল্প চালু করলে এখন ওখানে কিন্তু 2-3টা মানে ধান চাষ হচ্ছে, ভুট্টা চাষ হচ্ছে। সুতরাং ওখানে যে ন্যাচারাল যে হ্যাবিটেট ছিল সাপের, সেই হ্যাবিটেটটা নাই। সুতরাং সাপগুলো ছড়াই গেছে একটু জায়গায়। পাশাপাশি যখনই এই এগ্রিকালচার প্রোডাকশন শুরু হলো তখন কী হলো, ইঁদুরের সংখ্যা বেড়ে গেল। কারণ ধান, গম, ভুট্টা হলে ইঁদুর এখানে আসবেই। এখন এই ইঁদুরকে কন্ট্রোল করে কে? সাপ আছে বলে ইঁদুর খাচ্ছে। সাপের প্রধান খাবার দারাস বলেন, কোবরা বলেন, রাসেল ভাইপার বলেন, অধিকাংশ সাপের কিন্তু প্রধান খাবার ইঁদুর। এখন এই যে বর্ষা শুরু হয়ে গেছে, এরা তখন করেছে কি, মনে করেন যখন চললেন, যখন ডুবে গেছে তখন কী হচ্ছে, তারা তখন আশ্রয় নিতে হবে। তখন কচুরিপানাটার উপর আশ্রয় নিয়েছে। এই কচুরিপানা বন্যা আবার ভেসে এসে আবার এই চরাঞ্চলের কোনো একটা জায়গায় লেগে গেছে। আবার সে এখানে ল্যান্ডিং করেছে। এখানে যাওয়ার পরে সে খাবার পেয়েছে। আর যেটা বললেন যে এরা কিন্তু ডিম পারে না, এরা কিন্তু বাচ্চা দেয়, এবং বাচ্চাদের রেকর্ড হলো 3 থেকে 63টা দ্য হাইস্ট রেকর্ড। গড়ে 20-30-40টা কিন্তু বাচ্চা দিচ্ছে। যেহেতু বাচ্চা দিচ্ছে, বাচ্চা কিন্তু মৃত্যুর হার বলা যাবে 0। ডিম তো একটা নির্দিষ্ট টেম্পারেচারে মানে ফুটবে, তারপরে বাঁচবে কিনা কতটুক। আর যেহেতু এখন যেটা বললাম ন্যাচারাল প্রিডেটর নাই, এই যে শিয়াল, বেজি, গুইসাপ, অন্যান্য প্রাণী নাই এদের এই বাচ্চা খাওয়ার জন্য। সুতরাং বাচ্চারা নিরাপদে ঘুরে বেড়াচ্ছে, ইঁদুর পাচ্ছে, খাওয়ার হচ্ছে, এবং 2 বছর বয়সে কিন্তু তারা আবার ম্যাচিউর হয়ে যাচ্ছে, যার ফলে আবার তারা মেটিং করছে। এবং রাসেল ভাইপারে এবং সাপ এবং টার্টেল গোত্রের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো, এরা যদি একবার মেটিং করে, ফিমেল যে স্পামটা যে রিসিভ করে তার স্পেশাল স্যাক আছে, সেখানে সে প্রিজার্ভ করে রাখতে পারে, এবং এটা 5 বছর পর্যন্ত সে রাখতে পারে। একবার মিটিং করলো, ওখানে আলাদা এই স্পাম স্যাক আছে ফিমেলের বডির ভিতরে, এবং সে যখন মনে করবে যে আমি এখন নিষিক্ত করব, ফার্টিলাইজ করব, তখন ওখান থেকে স্পাম নিয়ে তার ডিম্বাণুর সাথে নিষিক্ত করবে। এটা তার নিজস্ব ক্যাপাবিলিটি। তো সুতরাং দেখা গেল মেল নাই, আপনি দেখা যায় চিড়িয়াখানায় শুধু একটা ফিমেল সাপ, এখানে মেল টেল নাই, তাহলে বাচ্চা দিচ্ছে করছে, ডিম হচ্ছে করছে না। ওই যে কোনো এক সময় সে মেটিং করেছিল। এটা কাছিমের বেলা হয়, সাপের বেলা হয়, যার ফলে দেখা যায় 5 বছর পর্যন্ত সাপ একবার যেটা নিল, এটাকে সবটা তো সে ব্যবহার করে না, একটু একটু করে ব্যবহার করলে প্রতি বছর করলো সে যখন মনে যায়। আসলে নেচারে তো সাপ বেশ কিছুদিন বাঁচে, 15-16 বছর এর আয়ুষ্কাল আছে, এবং সবচেয়ে বড় রেকর্ড আছে প্রায় 5 ফুট হাইস্ট রেকর্ড। কিন্তু আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জে গত বছর প্রায় 8 ফুট লম্বা রাসেল ভাইপার পাওয়া গেছে। কিন্তু 3 ধরনের সাপ, কোবরা, ক্রেট। কিন্তু বাংলাদেশের মানুষের মানে 98% মানুষ ক্রেট চেনে না। এটা নকটার্নাল, রাতের বেলা কামড়ায় ঘুমের মধ্যে বিভিন্ন কারণে। আর এখন যে রাসেল ভাইপার, এইটা তো সাধারণত মানুষকে যা কামড়ায় না, ওরা চুপচাপ এরা রাতের বেলা চলাচল করে, খাওয়া দাওয়া করে, দিনের বেলা থাকে অত এই কৃষি ক্ষেত্রে ঝোপ জঙ্গলে। যখনই তার কাছে কেউ যাচ্ছে বা তার গায়ে পাড়া পড়তেছে, তখন কিন্তু সে বাইট করতেছে। কোবরা কিন্তু ফনা তুলে লাগে, তারপরে বাইট করে। ক্রেট চুপচাপ কামড় দিয়ে চলে যায়, তার বাইট মার্ক থাকে না। আর রাসেল ভাইপার যে থাকে, সে প্রথমে একটা ভয় দেখায়, খুব জোরে আওয়াজ করে, আর এর বাইটিং মেকানিজম, সে তো গোল হয়ে কন্ট্রোলে থাকে, এবং চট করে কিন্তু এরকম বাইট করে। সুতরাং বুঝতে পারবে না সে মোটামুটি যদি বড় সাপ, রাসেল ভাইপার প্রায় 5 ফুট লম্বা হতে পারে, এরকম বড় সাপ যদি হয়, সে কিন্তু 2-3 ফুট দূরে যায় কিন্তু বাইট করতে, এবং চোখের পলক 1 সেকেন্ডের কত ভাগে একবার মধ্যে সে বাইট করে ফেলবে। এবং রাসেল ভাইপারের দাঁত কিন্তু সবচেয়ে বড়, এবং একবারে কিন্তু প্রায় 40 মিলিগ্রাম বিষ দিতে পারে। তো বিষের মাত্রা যদি বলেন, মানে বিষের মাত্রা সবচেয়ে টক্সিক হলো ক্রেট, তারপরে হলো কোবরা। মানে কোবরার থেকে 8 থেকে 10 গুণ বেশি মাত্রা হলো ক্রেটের। আর রাসেল ভাইপার হলো কোবরার থেকে কম তার বিষক্রিয়ার মাত্রা। কিন্তু
ওইগুলো দুটা হলো কিন্তু নিউরোটক্সিক, নার্ভাস সিস্টেমকে নষ্ট করে দেয় আমাদের। আর এটা হলো নিউরো, মায়ো এবং হ্যামাটোটক্সিক, আমাদের রক্ত কোষ ভেঙে দিচ্ছে, আমাদের কিডনিতে সমস্যা করতেছে, ফুসফুসে সমস্যা করতেছে, বিভিন্ন মাল্টি ফাংশনাল অর্গান ডিসঅর্ডার করে দিচ্ছে। রাসেল ব্যাপারে যেটা হলো, যখন বাইট করে 10 মিনিটের মধ্যে দেখবেন বাইট মার পরিষ্কার বোঝা যাবে, ব্যথা শুরু হয়ে যাবে, ফুলে যাবে। সুতরাং এইটা একদম ইজিলি কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে এবং সাপ কিন্তু পালায় চলে যাবে না। আপনি যদি জমিতে দেখবেন যে সাপ এখানে বসে আছে, এবং 1-2 ঘন্টা পরে কিন্তু দেখা যাবে যে চোখের কোনা লাল হয়ে যাচ্ছে, আপনার মুখে দেওয়া মুখ দেওয়া গাম ব্লিডিং হচ্ছে। এরকম যখন কমপ্লিকেশন শুরু হয়ে যাবে তখন কিন্তু এইসব সমস্যাগুলো দেখা দেবে। সুতরাং রাসেল ভাইপার বাইট পেশেন্ট কিন্তু খুব ইজিলি আইডেন্টিফাই করা যাবে খুব। আর ব্লাড টেস্ট করলে তো তার রক্ত জমাট বাঁধবে না, এটা একদম কনফার্ম, এটা হচ্ছে না। মানুষ সর্বদংশন করলেই প্রথম চলে যায় ওঝার কাছে। তাদের ধারণা যে এর কোনো সায়েন্টিফিক হাসপাতালে কোনো চিকিৎসা নাই, এটা সাধারণ মানুষ জানেই না। অনেক আমার মতন আপনার মতো অনেক শিক্ষিত মানুষ জানে না। প্রথম যে ফার্স্ট এড যেটা করে, তারা শক্ত করে বাদ দেয়, হাতে পায়ে শক্ত করে বাদ দেয়। তাদের একটা ধারণা কি, এই বাদ দিলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, তার মানে বিষটা এখানে আটকে যাবে, সুতরাং ওঝার কাছে গেলে বিষটা নামায় ফেলে। ওঝা তার বিভিন্ন কেরামতি মন্ত্রতন্ত্র, বিভিন্ন গাছ গাছালে খাওয়ায়। আপনি দেখবেন আঙ্গুলের মাথায় এখানে শক্ত রশি দিয়ে, চিকন রশি দিয়ে বাদ দিয়ে, পায়ের বুড়ো আঙ্গুলে বাদ দিয়ে অনেকক্ষণ আটকে টানাটানি করে এক পর্যায়ে দেখবেন সুই দিয়ে একটু রক্ত, কালো রক্ত বের করে। এটা এমনি বেরোবে, আপনার আঙ্গুলে করলে বেরোবে। এটা কলাপাতা রেখে পচা পচা, এই দেখো বিষ কিন্তু বেরিয়ে গেছে। সর্পদংশনের আরেকটা বড় ম্যাজিক যেটা হলো, যত সর্পদংশন হয় 80 ভাগ হলো নির্বিষ সাপের বাইশ, নন ভেনামাস বাইট। 100টা বাইটের মধ্যে 80টা হলো নির্বিষ সাপের বাইশ। তাহলে থাকতেছে কত? আর 20টা থাকতেছে। এই 20টা কনফার্ম ভেনামাস বাইট। এর মধ্যে আবার দেখা গেছে সাপ এত দ্রুত ছোবল মারে, রাসেল ভাইপার বলেন আর কোবরা বলেন, মাঝে মাঝে এত ছোবল মারে, সাপ কামড় দিছে কনফার্ম, দাঁত বসছে কনফার্ম, কিন্তু পরিমিত বিষ ঢুকাতে পারে নাই, যেটা আপনার জন্য মৃত্যু ডেকে আনবে, বিষক্রিয়া হবে। এটাকে আমরা বলি ড্রাই বাইট বা শুষ্ক কামড়। এটা হলো 50% ঘটনা ঘটে। তার মানে কি হলো, 80 + 10, 90 ভাগ কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো দরকারে নেই। এই 90 ভাগ রুগীর উপর কিন্তু ওঝারা কেরামতি দেখায় এবং তারা তাদের নিজের কৃতিত্ব জাহির করে, এবং আমার আপনার মধ্যে একটা বদ্ধ ধারণা তারা ঢুকিয়ে দিয়েছে, সে হলো প্রধান চিকিৎসক, সেই একমাত্র এই সাপের বিষ নামাতে পারে। যার ফলে আমরা এখনও এই ওঝার কাছে যাচ্ছি। ওঝার কাছে যাওয়ার ফলে কি হচ্ছে আমাদের, এবং এখানে অনেক বিপজ্জনক কি, আমরা যেমন হাত পা বেঁধে নিয়ে যাই, এখন ওটা বাধা আছে, মানে রক্ত চলাচলটা আটকে আছে, বিষটাও আটকে আছে। এখন অনেক ওঝা আছে যাওয়ার পরে এই বাঁধন খুলে দেয়। খুলে দিলে কি হচ্ছে, চটকরা রক্ত চলাচল হচ্ছে এবং এই রক্তটা দ্রুত আপনার হার্টে চলে যাচ্ছে। হার্টে চলে দেখা গেছে উইদিন 50 মিনিটে সে অজ্ঞান হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেক উপজেলাতে কিন্তু ওঝা ডাকাইছি, প্রায় 400 ওঝাকে কিন্তু ট্রেনিং করিয়েছে। ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য ছিল ওঝাদেরকে যে তোমাদের কাছে যাবে, ওরা আসলে সাপই তো চেনে না, ওরা তো কোবরা চেনে না, ক্রেট চেনে, কিছু চেনে না। ওদেরকে তখন বলা হয়েছে যে এটা ক্রেট, এটা কোবরা, এটা রাসেল, এটা বিষধর সাপ, এইটা যদি কামড় দেয় এই লক্ষণ হবে, তোমরা এই লক্ষণের রোগীগুলো আসলে চিকিৎসা করবে না। আর ধরা সাপ এটা সেটা আসলে যদি মনে করো কনফার্ম, তাহলে চিকিৎসা করো, আমাদের কোনো আপত্তি নেই, যত দ্রুত হাসপাতাল পাঠা দাও। এবং ওটা কিন্তু খুব ভালো কার্যকরী হয়েছিল। আমার সাথে সারা বাংলাদেশের বেশ কিছু ওঝার নেটওয়ার্কিং এখনও আছে। এরকম খেলা দেখাচ্ছিল, হাঁটু নেড়ে তার হাঁটুতে বাইট করে দিচ্ছিল, তখন কিন্তু অ্যান্টিভেনামেশন হয়েছিল, ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, তাকে অ্যান্টিভেনাম দেওয়া হয়েছিল। রাসেল ব্যাপারে প্রথমটা হলো, এই বাতটা তো দেওয়াই যাবে না। একটাই কাজ হলো, প্রথম যেটা কাজ হলো, মানুষ ভয়ে খুব অস্থির হয়ে যায়। সুতরাং প্রথম কাজ হলে স্নেক বাইট হলে ভয় পাওয়া যাবে না, রুগীকে আশ্বস্ত করতে হবে, বাবা তোমার কিছু হয় নেই, হলেও এটা ট্রিটমেন্ট আছে। কারণ ভয় আতঙ্কে কিন্তু তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সার্কুলেশন বেড়ে যাচ্ছে, বিষ দ্রুত কিন্তু সরে যাবে। তাকে ইমোবিলাইজ করে রাখতে হবে, হাঁটাচলা করানো যাবে না, হাত পা নাড়াচলা, চুপচাপ বসা রাখতে হবে, মানুষজনে ভিড় করানো যাবে না, এবং যত দ্রুত মেডিকেল কলেজে নিতে হবে। মেডিকেল কলেজ বলতে যেখানে ভালো চিকিৎসা আছে, অ্যান্টিভেনাম আছে, আগের থেকে খবর নিয়ে রাখতে হবে যে অমুক হসপিটালে আপনার বাড়ির কোথায় অ্যান্টিভেনাম আছে, আপনি কীভাবে যাবেন, কীভাবে নেবেন। এখন বাংলাদেশে দেখেন বিভিন্ন জায়গায় মোটর বাইক আছে, আপনি যদি রুগীকে, যেমন কালকে দেখলাম মোটর বাইকের মাঝখানে বসায় আপনি যদি নিয়ে যেতে পারেন, দ্যাট উইল বি মোর ইফেক্টিভ, তাই না? তো সুতরাং যত দ্রুত, এই যে অনেকে বলে 100 মিনিটের মধ্যে হাসপাতালে, এটা কোনো বেজ নাই। 100 মিনিট না, 10 মিনিট পরে মারা যেতে পারে। আপনি ডিপেন্ড করে আপনার সাপ কোথায় ধ্বংসন করেছে, কতটুকু বিষ দিছে, বিষ দেওয়ার পরে আপনার অ্যাক্টিভিটি কী, আপনি কত হাঁটাচলা করছেন, কী করছেন, কত সময় নষ্ট হয়েছে, এইসব বিভিন্ন বিষয়ের উপর আপনার মৃত্যু। রাসেল ভাইপার সাধারণত 24 ঘন্টা আমরা দেখছি, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন পরে মারা গেছে।
কোবরা গ্রেডে কিন্তু এতদিন টিকে না, 2-3 দিনের মধ্যে মারা যেতে পারে। হ্যাঁ, রাসেল ভাইপার কিন্তু তার মাল্টি ফাংশনাল ডিসঅর্ডার করে দিচ্ছে। তখন দেখা যাচ্ছে অ্যান্টিভেনাম দিয়ে তার তো বিষ নিউট্রাল হচ্ছে, কিন্তু তার যে কিডনি ফেলিওর হয়ে গেছে, তার যে ফুসফুসের সমস্যা হয়েছে, তার যে ব্লাড সেল ভেঙে যাচ্ছে, তার যে পিটুইটারি গ্ল্যান্ডের যে সমস্যা হচ্ছে, আরও অন্যান্য সমস্যা, এটা তো সহজে রিকভারি করছে না। তার জন্য মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট দরকার। সেই ট্রিটমেন্ট মেডিকেল কলেজেও দেওয়া সম্ভব না, আইসিইউ না থাকলে আপনি ডায়ালিসিস করতে পারবেন না। সুতরাং রোগীরা দেখা 10 দিন 15 দিন পরে রোগীটা মারা যাচ্ছে, ফলো আপ হচ্ছে না। এইসব রোগী কিন্তু ফলো আপ করতে হবে। রোগী চলে গেল, তার রেগুলার তার কিডনি টেস্ট করতে হবে, তার অন্য অন্য চিকিৎসাগুলো টেস্টিং করে রোগীকে ফলো আপ, সেটাও তো গরিব রোগী করা সম্ভব না। বাদ দেওয়া যাবে নাকি, আমরা যেটা করি শক্ত বাদ দিলে কি হয়, টোটাল সার্কুলেশনটা অফ হয়ে যায়। আমরা যেমন এখানে বসে আছি, আমরা কিছুক্ষণ বসতে হলে কি পায়ে ঝিঝি ধরছে, তার মানে এখানে ব্লক হয়ে গেছে। সুতরাং আপনি যদি শক্ত করে বাঁধন দেন, আমাদের যে আর্টারি ভেন, কারণ স্নেক বাইট করে কোথায়, চামড়ার উপরে সব কিছু নেছে, আর এক ফোঁটাও তো বিষ দেয় না, এটা তো আস্তে আস্তে যাবে। সুতরাং মেইন আর্টারি ভেনাস তো যেটা মেইন, আমাদের হার্ট থেকে কি বিশুদ্ধ রক্ত আসতেছে, দূষিত রক্তটা যাচ্ছে, এইটা তো সিস্টেমটা পাম্পিং করে যায়। এখন এটা যদি আপনি ব্লক করে দেন, তাহলে কী হবে, এই অঙ্গটা বা পাটাতে সার্কুলেশনটা অফ হয়ে গেল। এবং যখন শুধু তো ব্লাড আসে না, এর সাথে অক্সিজেন আসে আরও বিভিন্ন, তাহলে এটাকে সচল রাখতেছে। যখন এটাকে আপনি অফ করে দিবেন, তখন এক পর্যায়ে দেখবেন এটা ডিসঅর্ডার হয়েছে, কোনো ফাংশন থাকছে না, এখানে অক্সিজেন আসতেছে না, রক্ত আসছে না, দেখবেন হাতটা পাটা খুব কালচে হয়ে গেছে, এবং এক পর্যায়ে এটা পুরো প্যারালাইজড হয়ে যাচ্ছে, এবং দেখা গেছে এই হাত পা কেটে ফেলে দিতে হচ্ছে। সাপের বিষের কিছু হয় নাই, কিন্তু এই বাদ দেওয়ার ফলে আপনার হাত পা কেটে ফেলে। সুতরাং এবং এই বাঁধন দিয়ে আপনি বিষ আটকাতে পারবেন না, এটা কোনো আমাদের সায়েন্সে বা আমাদের এই কোনো রিসার্চে প্রমাণিত না। সুতরাং এটা করা যাবে না, এটার জন্য না করে ইমোবিলাইজ করা, চুপচাপ বেঁধে রাখা। আমরা যেটা বলি ডাক্তারের ভাষা বলে ক্র্যাব ব্যান্ডেজ দিয়ে, আমরা হাত পা মচকালে যে ব্যান্ডেজ আছে এটা দিয়ে বাদ দেওয়া। ক্র্যাব ব্যান্ডেজ তো পাবেন না, সুতরাং শাড়ি লুঙ্গি গামছা 4 ইঞ্চি করে ছিঁড়ে, হ্যাঁ, জাস্ট একটু পেঁচে দিয়ে এটাকে একটু জাস্ট একটু প্রেশারাইজ করা। আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা উপজেলা লেভেলে 8-10 জন ডাক্তার আছে, মেডিসিনের ডাক্তার আছে, কিন্তু ওনারা ট্রিটমেন্ট করতে সাহস পায় না। কেন? যে তাদের ধারণা হলো কি, যেহেতু এটা ঘোড়ার মাধ্যমে তৈরি করে, অ্যালার্জেটিক সমস্যা হতে পারে, যে এটা দেওয়ার পরে কিছু রিয়াকশন হতে, রিয়াকশন মানে শরীরে রাশ জমে। সেই জন্য কিন্তু এই অ্যান্টিভেনাম দেওয়ার আগেই শরীরে অ্যাড্রেনালিন নামে একটা ইঞ্জেকশন পুশ করে। তারপরেও যদি অ্যান্টিভেনাম দেওয়ার পরে যদি আবার দেখা দেয়, তাহলে নিয়ম হলো এই অ্যান্টিভেনাম স্টপ করে দেয়, করে আবার অ্যাড্রেনালিন দেয়, তারপরে যখন সব রিমুভ হয়ে যায় তখন দেয়। এটা এমন কঠিন না, এবং আমার জানা মতে বাংলাদেশে অ্যান্টিভেনামের রিয়াকশানে একজন রোগীও মারা যায়নি। কিন্তু ডাক্তারদের মধ্যে একটা ধারণা, এটা যে রিয়াকশন হলে আমি কী করব না করবো, এই কারণে। তার থেকে বড় বিপজ্জনক হলো রোগীরা যখন যায় তখন কিন্তু কমপ্লিকেশন নিয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তার অন্যান্য সমস্যা, তখন ডাক্তার সাহস করে না যে রুগীকে দিলাম, অত রুগী মারা যাবে, বা এবং এত দলবল নিয়ে যায়, ও তো থাকে একা বা 2 জন ডাক্তার, তখন সে এই রুগী হ্যান্ডেলিং করতে সাহস করে না। আর তার এক্সপিরিয়েন্স, সবচেয়ে বড় কথা হলো যে সরকার এখন বলছে যে ডাক্তারকে রেগুলার ট্রেনিং দিচ্ছে, কিন্তু তার তো বাস্তবতা নলেজ নাই। আমি গতকালকে আমি যেমন হরিরামপুরে গেলাম, ওখানে যে কথা বললাম, উনি জীবনে একবার ইন্টার্নশিপ করার সময় একটা পেশেন্ট দেখছে। উনি তো এখন দায়িত্ব, এই হসপিটালের পুরো ইনচার্জ উনি। তাহলে উনি যদি কোনো স্নেক বাইট পেশেন্ট কখনো হ্যান্ডেলিং করতে না দেখে, তার সাইন্স সিমটম কীভাবে রিয়াকশান হয়, কীভাবে এটাকে হ্যান্ডেলিং করতে হয়, সে তো এটা করতে পারবে না, নাথিং টু এক্সপিরিয়েন্স। তো এইটা একটা বড় সমস্যা কিন্তু আমাদের দেশের। যারা ইন্টার্নি ডাক্তার, যারা নবীন চিকিৎসক, যাদের ট্রেনিং নাই, তারা ওই যে গাইডলাইনে পড়েছে বাদ দেওয়া যাবে না, বাদ খুলে ফেলতে হবে রক্ত চলাচল, তারা চট করে এই বাদ খুলে দিচ্ছে। এমন অনেক ঘটনা ঘটছে, এই বাদ খোলার 15-20 মিনিটের মধ্যে রোগী অজ্ঞান হয়ে গেছে এবং রোগী মারা গেছে। সেখানে বলা হচ্ছে মেডিকেল সায়েন্সে যদি বাদ দিয়ে যায়, তাহলে বাদ খোলার দরকার নাই। বাদ না খুলে যদি বিষক্রিয়ার লক্ষণগুলো দেখা যায়, অ্যান্টিভেনাম শুরু করে দাও, এবং বিশেষজ্ঞ চিকিৎসক যদি মনে করে যে না এই বাদ খুব ক্ষতি করবে, তার অন্য অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলতে পারে, উনি ওনার মতো করে তখন এটাকে লুজ করবে, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এইসব ভুল চিকিৎসা পদ্ধতি জানি না বলে, মিসকনসেপ্টের কারণে কিন্তু এই অঘটনগুলো ঘটতেছে। কিছু কিছু উপজেলায় বেশ ভালো ডাক্তার আছে, খুব কিউরিসিটি ডাক্তার আছে, তারা ট্রেন্ড আপ, তারা কিন্তু মোটামুটি সফলতার সাথে কিন্তু রোগী এবং এই যদি বলি চরভদ্রাসনে, তারপরে নওগাঁতে, তারপরে পটিয়াতে, চিটাগাংয়ের, এরকম বেশ কিছু কিন্তু জায়গায় কিন্তু হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের 16 নম্বর ওয়ার্ডকে স্পেসিফিক টক্সিকোলজি, মানে বিষ জাতীয় যত ধরনের চিকিৎসা হবে এটাকে জন্য আলাদা করে দিচ্ছে। 16 নম্বর ওয়ার্ড স্পেশাল ফর দ্য পয়জনিং। এখানে যত ধরনের সাপে কাটলো এটা পয়জনিং, বিষ খেয়ে আসলো পয়জনিং, এই ধরনের যত কেস আসবে এই ওয়ার্ডে ভর্তি হবে, মেডিসিন ওয়ার্ড এখানে ভর্তি হবে। তার ফলে কী হবে, এখানে অ্যান্টিভেনাম আছে,
এখানে সব ডাক্তার ট্রেন, মানে টোটাল টিমটাই কিন্তু ট্রেন হবে। এটাকে বলা হয় বাংলাদেশের স্নেক বাইট ক্লিনিক। এইভাবে যদি মেজর যে রাজশাহী বলেন, খুলনা বলেন, কুমিল্লা বলেন, ময়মনসিংহ বলেন, একটা কর্নার করে দেয়, ওখানে যদি স্পেসিফিক ডক্টর থাকে, অ্যান্টিভেনাম যদি ওখানে থাকে, স্টোরে না থাকে, তাহলে হবে কি খুব দ্রুত ট্রিটমেন্ট করবে এবং ভালো ট্রিটমেন্ট করা যেতে পারে। এটা সরকার ইচ্ছে করলে করতে পারে। ইনজেকশন তো একটাই, এটা পলিভ্যালেন্ট। এই সব সাপের জন্যই কিন্তু অ্যান্টিভেনাম। অ্যান্টিভেনাম 4 ধরনের সাপের বিষ থেকে তৈরি হয়: কমন ক্রেট, মনোসিলেট কোবরা, রাসেল ভাইপার আর সোয়াস্কেল ভাইপার। এটি বাংলাদেশের নাই। এটা 3-4টা সাপের সংশ্লিষ্টতা অ্যান্টিভেনাম তৈরি করা হয়, পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম। সারা বিশ্বে কিন্তু প্রত্যেকটা সাপের জন্য মনোভ্যালেন্ট অ্যান্টিভেনাম আছে। আজকে আমেরিকা বলেন, জার্মানি বলেন, অস্ট্রেলিয়া বলেন, থাইল্যান্ডে বছরে 8-9 হাজার বাইট হয়, মারা যায় 8-10 জন। অস্ট্রেলিয়াতে ওয়ার্ল্ডের সবচেয়ে ভ্যানামাস স্নেকগুলো অস্ট্রেলিয়া আছে 30-40 প্রজাতির, সেখানে কিন্তু এরকম 3-4 হাজার বাইট হয়, কিন্তু মৃত্যুর হার একটাও না। কেন? তারা তো ওজার কাছে যায় না। স্নেক বাইট হলে তারা হাসপাতালে চলে আসতেছে, সেখানে আপনার সোয়াব টেস্ট আছে, ব্লাড টেস্ট আছে, করে বলে দিচ্ছে এটা তাইপেন, এটা কিং কোবরা বাইট, এটা রাসেল ভাইপার বাইট, এবং সেই সাপের ইন্ডিভিজুয়াল মনোভ্যালেন্ট অ্যান্টিভেনাম আছে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উইদিন শর্ট টাইমে নিউট্রালাইজ করে ফেলতেছে। আমাদের দেশে কিন্তু আগে অ্যান্টিভেনাম ছিল না মানে কি কোনো ইম্পোর্ট হতো না। আমার জানা মতে 2010-11 আগে আমাদের দেশে যেসব অ্যান্টিভেনাম কিছু ব্যবহার করতো, আমাদের যে প্রতি বছর বন্যা হয়, সাইক্লোন হয়, টর্নেডো হয়, এখানে রেড ক্রস কিছু এইড হিসেবে অ্যান্টিভেনাম সাপ্লাই দেয়। এইগুলো আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সংরক্ষিত আছে, তারা এইগুলিতে ট্রিটমেন্ট করে। মূলত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এরকম হাতে গোনা কিছু চিকিৎসা করা হতো কিন্তু। আর বাংলাদেশের যতগুলো সিএমএইচ আছে, আর্মস মেডিকেল কলেজ, সব জায়গায় কিন্তু অ্যান্টিভেনাম আছে, কারণ তারা তাদের মতো করে রাখছে। 2010-এর আগে কিন্তু কোনো অ্যান্টিভেনাম ইম্পোর্ট হতো না, লোকালি পাওয়া যেত না। ইন্ডিয়া থেকে কেউ তো ব্ল্যাকিং করে নিয়ে আসতো, কিছু কিছু ফার্মেসিতে পাওয়া যেত। এই 2011 সালে কিন্তু প্রথম অ্যান্টিভেনাম ইম্পোর্ট হলো, সরকারিভাবে কিন্তু একদম কিনে নিল তারা। কেনার পরে মোটামুটি বাংলাদেশের চেষ্টা করলো যে বাংলাদেশের মেইন যে মেডিকেল কলেজগুলো আছে, উপজেলা আছে, জেলা সদরে সাপ্লাই দিয়ে শুরু, এবং এরপরে প্রতি বছরে কিন্তু অ্যান্টিভেনাম সরবরাহ শুরু হলো। 2016 সালে মোটামুটি বাংলাদেশের অনেক জেলা, সদর, উপজেলা কিন্তু অ্যান্টিভেনাম সাপ্লাই দিল, 1 ডোজ 2 ডোজ করে। কিন্তু যেহেতু এগুলো আনইউজড হয়ে গেছে, ইউজ হয়নি, পেশেন্ট যায় নাই। এই যেমন আমি গতকালে হরিরামপুর জিজ্ঞেস করছি, গত 1 বছরে বা এখন কোনো পেশেন্ট যায়নি, ওদের কাছে অ্যান্টিভেনাম আছে 1 ডোজ। তাহলে কী হবে? অ্যান্টিভেনামের একটা লাইফ টাইম থাকে, 3 বছর 5 বছর লাইফ টাইম থাকে। এবং দেখা গেছে 2016 সালে খুব সম্ভবত 22 জুলাই সামথিং সব বাংলাদেশের সব জায়গার অ্যান্টিভেনাম ডেট এক্সপায়ার হয়ে গেছিল। ঠিক একইভাবে এখন তো প্রতি বছরই অ্যান্টিভেনাম কেনা হচ্ছে। 2022 সালে এসে কিন্তু সেম অবস্থা হয়েছিল, অ্যান্টিভেনামের ডেট এক্সপায়ার হয়ে গেছিলো, এবং সাময়িক একটা 10-15 দিন একটা ক্রাইসিস হয়ে গেছিলো বাংলাদেশের। এখন বিভিন্ন কারণে গভর্নমেন্ট আর এখন ইম্পোর্ট করে না। আর যেভাবে প্যানিক ছড়াচ্ছে, আতঙ্ক আসলে অত পরিমাণে নাই। মানে বাস্তবে রাসেল ভাইপারের যে সংখ্যা, এর থেকে 1000 গুণ বেশি হলো ফেসবুকের সংখ্যা। আপনি দেখবেন একই ছবি দিয়ে 15টা চ্যানেলে 15টা পোস্ট করতেছে, এত ছবি নেই। আমি যেমন কালকে গিয়েছি, আমি তো না হলেও 10-12 কিলোমিটার রান করেছি সারাদিনে, সকাল থেকে নেই। কই, আমি তো একটা রাসেল ভাইপার দেখি। রাজশাহী মেডিকেল কলেজ তার পরিসংখ্যানে বলছে 2013 থেকে 24 পর্যন্ত তারা বলছে 200+ পেশেন্ট আসছে রাসেল ভাইপারের। ধরে নিলাম 200+ সামথিং, এর মধ্যে মারা গেছে 60 জন। তার মানে কি পার্সেন্টেজ 30-এর কম পেশেন্ট মারা গেছে। 30, তাহলে ওখানে যদি 60 জন মারা যায়, তাহলে তো আমার তো মনে হয় বাংলাদেশে এই গত 10 বছরে 13 থেকে 24 পর্যন্ত আমার তো মনে হয় 100 পেশেন্টও মারা যায় না। ওয়ারেজ গভর্নমেন্ট বলছে 7,500 মানুষ মারা যায় প্রতি বছর। তো 100 রোগী বা 200 রোগী মারা গেছে, এটা কি অন্য কোবরাতে মারা যাচ্ছে, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, ওগুলো আমরা জানতেছি না, ওগুলো নীরব মৃত্যু হচ্ছে যাচ্ছে সেটা আর কি। এখন যেটা বলছে 20-25 ডিস্ট্রিক্ট, এটাও এখনও কনফার্ম না। এক জায়গায় একটা মাত্র পাওয়া গেছে, কথা বলছে। এটা দিয়ে কিন্তু আপনি পুরো, এবং বলছে ঢাকা ধেয়ে আসছে। ঢাকা কোথায়? মানিকগঞ্জ, হরিরামপুর উপজেলার, আর ঢাকা কোথায় এটা তো বলতে পারেন না। গত বছর যেমন এই যে 3rd টার্মিনাল এয়ারপোর্টের ওখানে বালুট ভরাট কাজে ড্রাম ট্রাকের থেকে একটা রাসেল ভাইপার পাওয়া গেছিলো। এটা মানিকগঞ্জের চর এলাকা থেকে এই যে ড্রেজারের মাধ্যমে বালু অঞ্চলে সেখানে চলতে, আপনি তো এখন বলতে পারবেন না যে ঢাকা শহরে চলে আসছে। সুতরাং এই ডিস্ট্রিবিউশন যেটা বলতেছে ইটস ওকে, হ্যাঁ ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিন্তু ওইভাবে প্যানিক এখনো হয়নি। এটার জন্য সুদূরপ্রসারী আমাদের গবেষণা দরকার।
আমাদের নিজস্ব অ্যান্টিভেনাম নাই, আমাদের চিকিৎসা ব্যবস্থা ঠিক নাই, মানুষ সাপ চিনে না, মানুষ প্যানিক করে ফেলছে। সুতরাং এই সম্মিলিতভাবে সব কিছু করলে তারপরে হবে। যেমন অনেকে বলছে আমাদের অ্যান্টিভেনাম নাই, আমাদের দেখুন বিষ কালেকশন আছে, তাহলে আমরা এই বিষ ভারতে বা থাইল্যান্ডে অন্য কোথাও পাঠাই, তাহলে আমরা অ্যান্টিভেনাম তৈরি করে নিয়ে আসি। এটা গভর্নমেন্ট ইচ্ছা করলে করতে পারে। এখন আমি জানি না গভর্নমেন্টের কী পলিসি, গভর্নমেন্ট কী ভাবছে। সবচেয়ে দুঃখজনক হলো যে স্নেক বাইট হলো একদম নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। এটা তো আসলে কোনো ডিজিজ না, এটা একটা অ্যাক্সিডেন্ট, তাই না? এটা একটা গরিবের এতে মারা যায় কারা? জেলে শ্রমিক, কৃষক মারা যাচ্ছে। এবং কারা মারা যাচ্ছে? এই পরিবারের প্রধান মারা যাচ্ছে, তার মানে পুরো পরিবারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবং অল আর দ্য ইয়ং জেনারেশন, 25 থেকে 30-40 বছর বয়সে কিন্তু মারা যাচ্ছে। এদের কিন্তু কোনো ভয়েস নাই। আজকে গ্রামে এই যে ক্যান্সার ব্যাপার মারা যাচ্ছে বা এত বছর মারা যাচ্ছে না, এই যে বলছে 7,500 মারা যাচ্ছে, তার মানে কত গড়ে কত 20-25 জন মানুষ। কই কেউ তো কোনো প্রতিবাদ করছে না, ঢাকা শহরে কোনো মিটিং হচ্ছে না, সংসদে তো কোনো আলোচনা হচ্ছে না। এই এক রাসেল ব্যাপারে একটা ঘটনা ঘটার পর সারা দেশে কিন্তু প্যানিক হয়ে গেছে, তাই না? মন্ত্রণালয় থেকে সব মিডিয়াতে ছড়াই গেছে। এইটা একটা পজিটিভ দিক। আতঙ্ক ছড়াক না ছড়াক, যতই করুক না কেন, একটা পজিটিভ দিক হলো সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে, স্বাস্থ্য দৃষ্টি আকর্ষণ, বন বিভাগের দৃষ্টি আকর্ষণ, মানুষের দৃষ্টি আকর্ষণ হয়েছে। মানুষের মধ্যে একটা ভয় ঢুকছে, আবার সাপে কামড়তে আমি সতর্ক হই। সর্বদংশনের প্রধান হলো প্রতিরোধ করা। আপনি রাত্রেবেলা বেরোবেন গ্রামে, আপনি টর্চ নিয়ে বেরোতে হবে, সাপ রাস্তায় পড়ে আছে, আপনার কামড় দিবেন, হয়তো বাইট করবেই। আপনি ধান কাটতে যাচ্ছেন, আপনি ভালো করে খেয়াল করবেন, সম্ভব হলে বুট জুতা পরবেন, তাই না? এখন যেসব এগ্রিকালচার জোনগুলোতে যেখানে যেখানে ধান টান হচ্ছে, এখন তো খুব আধুনিক কৃষি হন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেখানে হারভেস্টার দোক, ধান কাটা হারভেস্টার দোক, মেশিনে ধান কাটবে, আমার শ্রমিক তো ওখানে যাবে না, তাহলে বাইট হওয়ার সম্ভাবনা কম। আমাদেরকে কৃষকদেরকে গামবুট বা সতর্কমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা, প্রিভেনশন মেথড করা, এইগুলো সবচেয়ে বেশি জরুরি। তাকে কিছু গামবুট দেওয়া হোক, প্রিভেনশন করা হোক, ট্রেনিং অ্যাওয়ারনেস ক্যাম্পিং করা হোক, এলাকায় সাপ চেনানো হোক। তো এইসব বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। যেটা বললাম যে শিয়াল বেজি হারিয়ে যাচ্ছে, ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট বা আমাদের বন বিভাগ এগুলোর ব্যাপারে মানুষকে সজাগ করা উচিত। আমাদের তাদের যে ন্যাচারাল যে থাকার বাসস্থান, আমরা তো সব নষ্ট করে ফেলাচ্ছি। আপনি যখন তার বাসস্থান নষ্ট করবেন, সে তো আপনার বাড়িতে আসবেই, আপনি তো আমন্ত্রণ যে নিয়ে আসতেছেন, তো ও তো আসলে আপনার ঘরে ঢুকবেই, আপনাকে কামড়াবেই। তাকে তার জায়গায় থাকতে দিন, সে নিরাপদ থাকবে, আমি আমার জায়গায় থাকি, তাইলে কিন্তু স্নেক বাইট হবে না। আর এই যে ব্রিডিং সিজনটা শুরু হয় ধরেন মার্চ, এপ্রিল, মে, জুন, তাই না? এই সময় এখন দেখবেন ম্যাক্সিমাম যেখানে এগুলো পাওয়া যাচ্ছে একটু মোটা সোটা যেগুলো, তার মানে এগুলো প্রত্যেকটা বাচ্চা আছে। আপনি দেখছেন যে নিষ্ঠুরভাবে কীভাবে বাচ্চা বেরোচ্ছে আর মারতেছে। তো সুতরাং এই বর্ষাকালে এবং এই সময় ব্রিডিং সিজন, এই সময় যদি আমরা সবাই সতর্ক থাকি, তাইলে আমাদেরকে এই উৎপাত থেকে আমরা অনেকটা রক্ষা পাবো। আপনারা তো জানেন যে যে কোনো বন্য প্রাণী ইনক্লুডিং সাপ ধরা, মারা, বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এটা বন্যপ্রাণী অ্যাক্টে বলা আছে, এর জন্য শাস্তিযোগ্য অপরাধ আছে, জেল জরিমানা আছে। যারা এইসব বলতেছে, আমি শুনলাম যে কোথায় 5,000 টাকা ঘোষণা করছে, উনি করছে 50,000 টাকা করছে, এনাদের ভিতরে বন বিভাগ চাইলে কিন্তু মামলা করতে পারে, যেহেতু সে একটা আইনত দণ্ডনীয় অপরাধ করেছে, এটা কিন্তু একটা ল ভায়োলেট করেছে। সুতরাং কোনো বন্যপ্রাণী মারা যাবে না, কারণ মানুষ জানা না বলেই মেরে ফেলতেছে, তাই না? মানুষ বুঝে না বলে, জানা না বলে প্যানিকে কিন্তু মেরে ফেলেছে। সুতরাং বন্যপ্রাণী মারলে, সাপ মারলে কোনো সমাধান হচ্ছে না। তাকে যদি খুব বিপদের জায়গা থাকে, তাকে রেস্কিউ করে নিয়ে আসতে হবে। কিছু প্রাণী আছে যারা সাপ খায়, সাপের ডিম খায়, বাচ্চা খায়। এর মধ্যে ধরেন শিয়াল, গুইসাপ, বেজি, তারপরে গন্ধগোকুল, তারপরে পেঁচা, আমাদের চিল, এই জাতীয় প্রাণীগুলো কিন্তু এই সাপের ডিম, অন্যান্য প্রাণী খেতে। এটা হলো একটা চেইন, ফুড চেইন, খাদ্য এটাকে ন্যাচারাল ব্যালেন্স করে রাখতেছে। কিন্তু এখন গ্রাম অঞ্চলে আপনি দেখেন, একটা শিয়াল পেলে যতক্ষণ মতো না মারবে তার শান্তি নাই। সুতরাং এইভাবে কিন্তু আমাদের দেশের এইসব ছোট ছোট যেসব আগে ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণী ছিল, এই যেগুলো বললাম, বেজি, গুইসাপ, এগুলো ওই যে মুরগি খেয়ে ফেলায়, বেজি আপনার গুইসাপ খেয়ে ফেলায়, এই জন্য দেখলে মারা, যতক্ষণ মতো না মারবে শান্তি নেই। মানুষ কিন্তু বুঝতেছে না যে এইটার আমাদের ইকোসিস্টেমে কী প্রয়োজনীয়তা। একটা সাপের যে উপকারিতা, একটা দাঁড়ার সাপের যদি কথা বলি, দাঁড়ার সাপ একদম সম্পূর্ণ নির্বিষ সাপ, কিন্তু আমরা মনে করি এটা বিষধর সাপ, এটা গরুর দুধ খায়, এটা লেজ দিয়ে যদি বাড়ি দেন তাহলে পছন্দ ধরবে, কিন্তু বাস্তবতা তো সম্পূর্ণ ভিন্ন। এটাকে বলা হয় রেড স্নেক। দাঁড়ার সাপের ইংরেজি নাম হলো রেড স্নেক, মানে ইঁদুর খায়। একটা দাঁড়ার সাপ 3 একর ফসলের জমির পুরো ইঁদুর খায় নষ্ট করতে পারে, বছরে সে 80 থেকে 100টা ইঁদুর খায়। সুতরাং বুঝতে পারছেন যে এটা কত উপকারে, কিন্তু আমাদের কোনো প্রচারণা নাই, সাধারণ মানুষ, কৃষক এগুলো সম্পর্কে জানে না।